আন্দোলনকারীদের ফাঁসি দিতে চায় হাসিনা। ৬৯টি কল রেকর্ড জব্দ, তদন্ত কর্মকর্তা জোহার সাক্ষ্য। হাসিনার কয়েকটি দুর্নীতি মামলার রায় নভেম্বরে, জানালো দুদক। বিদেশে অপকর্ম আর আরো অনিশ্চিত করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ, বলেন খসরু। বিচার হলে মাঠে নামার সাহস পেত না দোসররা, মন্তব্য রিজভীর। প্রবাসী ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জে ইসি। নির্বাচনে থাকবে লাখো সেনা সদস্য, কাজ করবে বিমান নৌবাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এলডিসি উত্তোলন ও রপ্তানি সুবিধা পেতে বিশ্ব ব্যাংক ডব্লিউটিওর সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। জাতিসংঘে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। এবং সন্ধ্যা নামলেই ঢাকার হাতিরঝিল, পূর্বাচল পার্ক সহ খোলা স্থানে চুরি ছিনতাই আতঙ্ক। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সংকটই কারণ, বলছেন গবেষকরা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি, আমি গালিব ইবনে রিয়াজ। জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার ৬৯টি কল রেকর্ড জব্দ করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউটর তানভীর হাসান জোহার সাক্ষ্য নিয়েছেন ট্রাইব্যুনাল। সাক্ষ্যে আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে তাপস, ইনু ও ঢাবির তৎকালীন ভিসির 3টি কথোপকথন প্রদর্শন করা হয়। সেতু ভবন, বিটিভি, মেট্রো রেল আগুন দেওয়ার নির্দেশ দিয়ে আন্দোলনকারীদের ওপর শেখ হাসিনা দায় চাপান বলে সাক্ষ্য দেন প্রসিকিউটর। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। জুলাই আগস্টের আন্দোলনে মেট্রো রেল, বিটিভি, সেতু ভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্র জনতা, এমন দাবি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে এসব প্রতিষ্ঠানে আগুন দিয়ে ছাত্র জনতার উপর দায় চাপিয়েছিল খোদ শেখ হাসিনা নিজেই। ওরা পুড়িয়ে দিল সেতু ভবন, তার মানে আগুন দেওয়ার নির্দেশ উনি দিয়েছে, কিন্তু ওনার কাঙ্ক্ষিত বিষয়টা না পুড়িয়ে অন্য জিনিস স্থাপনা পোড়ানো হয়েছে। ডিজিটাল ফরেনসিক বিষয় বিধি মোতাবেক বিভিন্ন আলামত সংগ্রহের কাজ শুরু করে বুধবার মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার সাক্ষ্য গ্রহণে উঠে আসে এমন নানা তথ্য। অডিও ক্লিপের ফোনালাপকারী একজন শেখ হাসিনা, অপরজন শেখ ফজলে নূর তাপস। জবানবন্দিতে জোহা বলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে মোট ৬৯টি কল রেকর্ড এবং 3টি নম্বরের সিডিআর সংগ্রহ করেছেন তিনি। এর মধ্যে একটি কলে শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের মধ্যে কথোপকথনে লেথাল উইপেন ব্যবহার, হেলিকপ্টার থেকে সরাসরি গুলির নির্দেশের তথ্য পাওয়া যায়। ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন লেথাল উইপেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আরেকটি অডিওতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল ও শেখ হাসিনার কথোপকথন পাওয়া যায়, যেখানে আন্দোলনকারীদের রাজাকার উপাধি দিয়ে ফাঁসি দেওয়ার ইচ্ছে পোষণ করেন শেখ হাসিনা। সিআইডির ফরেনসিক ল্যাবে যার সত্যতা নিশ্চিত করা হয়। রাজাকারের তো ফাঁসি দিচ্ছে বা তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে ইউনিভার্সিটি থেকে। জব্দ করা ৬৯টি কল রেকর্ডের মধ্যে জাসদ নেতা হাসানুল হক ইনু ও শেখ হাসিনার 3টি কথোপকথনও রয়েছে বলে জানায় বিশেষ তদন্ত কর্মকর্তা। ইন্টারনেটটা আমার মনে হয় চালু করতে পারে, এটা আমাদের কাজে লাগবে। আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী কোনো বিরোধ নাই, সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি জামাতের। জব্দ করা ফোনালাপগুলোতে ছাত্র জনতাকে জঙ্গি সাজিয়ে মেরে ফেলার মতো তথ্য পাওয়া গেছে বলে জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সেটা হচ্ছে যে আন্দোলনের ক্ষেত্রে দুটো ভাগ করেছে। এক হচ্ছে নাশকতাকারী, উনি ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে, এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলাতে হয়েছে, ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা।
শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি নিয়ে দুদকের ৬ মামলা চলছে নভেম্বরে, যার কয়েকটি রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান। সংস্থাটির কার্যালয়ে টিবিআই এর সাথে ৫ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে একথা বলেন তিনি। এদিকে সংস্কার কমিশনের সুপারিশে দলগুলো সম্মত হয় দুদক সংস্কারে খুব বেশি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন টিবিআই নির্বাহী পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন মেহেরি নানি। চলতি বছরের জানুয়ারি মাসে পূর্বাচল প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্য সহ ২৩ জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতির মামলা এক আইনজীবীর রিটের কারণে এখনও ঝুলে আছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন দুদকের ৬টি মামলা চলমান। এর মধ্যে নভেম্বরের মধ্যে কয়েকটি মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান। সকালে দুদকের প্রধান কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে ৫ বছর মেয়াদী সমঝোতা স্মারক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের ৬টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। এছাড়া টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতির যে মামলায় স্থগিতাদেশ আছে তা আপিলের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। টিলিপ সিদ্দিকের যে মামলাটার কথা বললেন, সেই মামলাটার কথা বলি। সেই মামলাটাতে একজন আইনজীবী তাতে এসে যান। সেটার পরিপ্রেক্ষিতে সঙ্গত কারণে আইনজীবীদের অন্যান্য আইনজীবীরা সমর্থন করবেন, এটাই স্বাভাবিক, অন্তত পেশাগত স্বার্থে। তো সেখান থেকে আমাদের উচ্চ আদালত থেকে একটা স্টে অর্ডার এসেছে, আমরা স্টে অর্ডারটা ভ্যাকেট করাচ্ছি। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে সকল দল মোটামুটি সম্মত হয়েছে। দুদক সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই। যে কয়েকটি বিষয় নিয়ে আমরা একমত হয়েছি, সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে গবেষণা ও তথ্য সংগ্রহ ক্ষেত্রে, তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আমরা চিহ্নিত করার চেষ্টা করব। তারপর ভিত্তি করে আমরা একসাথে যতখানি সম্ভব আমাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে আমরা আমাদের দুর্নীতি প্রতিরোধক এবং দুর্নীতি মূলত প্রতিরোধক এবং প্রতিকারমূলক কার্যক্রমে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলেই দুদক স্বাধীন হবে বলে মন্তব্য করেন তিনি। অনেক ধন্যবাদ। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জে রয়েছে নির্বাচন কমিশন। আদালত কোনো আসনের ভোট বন্ধ করে দিলে সেই আসনের প্রবাসী ভোটও বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এসব সীমাবদ্ধতা নিয়েই কমিশন এগোচ্ছে বলে জানান তিনি। এদিকে নভেম্বরের ৩য় সপ্তাহে প্রবাসীদের ভোট দেয়ার অ্যাপ পোস্টাল বিডি উদ্বোধন করা হবে। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ২ কোটি প্রবাসী বাংলাদেশির বসবাস। স্বাধীনতার ৫৪ বছরও নিশ্চিত হয়নি যাদের ভোটাধিকার। নানা আশঙ্কা আর উদ্বেগ পেছনে ফেলে আগামী নির্বাচনেই ভোট দেবেন প্রবাসীরা, এমন প্রস্তুতি নিয়েই এগোচ্ছে নির্বাচন কমিশন। তবে এখনও রয়ে গেছে নানা চ্যালেঞ্জ। কি সেই চ্যালেঞ্জ জানালেন খোদ নির্বাচন কমিশনারই। বুধবার বিকেলে লন্ডনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথে অনলাইনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ আছে, তাই গোপনীয়তা লঙ্ঘন ঠেকাতে সচেতনতা তৈরি করতে হবে। সেই সব জায়গাতে সত্যিকার অর্থে আমাদের ওই সশরীরে হাজির হয়ে ভোট দেওয়ার কোনো স্কোপ নাই, যে কারণে আমরা মেজরিটি যেটা পারবেন না সেই প্রভিশনগুলো নিয়ে এখন ভাবছি না, কারণ এটার সাথে আরও কিছু বিষয় আছে। আমরা এবারের ভোটটাকে সিম্পল রাখতে চাচ্ছি যাতে করে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি নভেম্বরের ৩য় সপ্তাহে উদ্বোধন করা হচ্ছে জানিয়ে কমিশনার সানাউল্লাহ বলেন, বিভিন্ন দেশে পোস্টাল ব্যালটে ভোটের হার কম, এটি নিয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়া জরুরি। সময় সংক্ষিপ্ত করার জন্য 3টা উপায় আছে। একটা হচ্ছে আমরা যদি ডেস্টিনেশন কান্ট্রিতে ব্যালট পেপারটা ছাপাতে পারতাম, ধরেন আমরা ইউকেতে যদি ব্যালট পেপার ছাপিয়ে ইউকেতে ভোট নিতে পারতাম, এটার পক্ষে আমরা তেমন কোনো সাড়া পাই নাই। বা আমরা যদি ইউকেতে ভোটটা গ্রহণ করে এমবেসিতে ভোট কাউন্ট করে আমরা যদি রেজাল্টটা নিয়ে আসতে পারতাম, তাও আমাদের সংক্ষিপ্ত করা যেত, এটার পক্ষেও আমরা সমর্থন পাই নাই।
ইসি সানাউল্লাহ জানান, ভোটের আগে শেষ সময়ে আদালত কর্তৃক কোনো আসনের প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে সে আসনের সব প্রবাসী ভোট বাতিল হবে বলেও জানান তিনি। পার্টির কার্যক্রম নিষিদ্ধ আছে, কোনো সমর্থকের কার্যক্রম নিষিদ্ধ নাই, সুতরাং তারা ভোট দিতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা এসছে এখানে যে, এবং এটা আইনগতভাবে এটাকে লিমিট করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় প্রশ্ন এসছে যে অনেক বিদেশি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বিভিন্নখানে ছড়িয়ে গেছেন কিনা। আমি আপনাদেরকে একটু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা এইগুলো প্যারালালি গবেষণা করে দেখছি। মিয়া আমিরুল, এখন, ঢাকা। আগামী নির্বাচনে সেনাবাহিনীর সাথে বিমান ও নৌবাহিনী কাজ করবে এবং 1 লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সব জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তৎপর থাকলেও জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। মিয়ানমার থেকে মাদক আসা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর থাকার নির্দেশনা দেন তিনি। এবার দুর্গাপূজায় পার্শ্ববর্তী দেশের মিডিয়ায় অপপ্রচারের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী। কিছুই ঘটে নাই, কিন্তু মিডিয়ায় চলে আসছে। আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হইতে থাকে। তো এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এইটার সহযোগিতা করতে হবে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। বিতর্ক পর্বে আজ বক্তব্য রাখবেন 32 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এনে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আব্দুল আহাদ। আহাদ, জাতিসংঘে তো আজ ইউক্রেন সহ 32 দেশের সরকার প্রধানরা বক্তব্য রাখবেন, আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আজকের কর্মসূচি কি? হ্যাঁ গালিব, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কর্মসূচির মধ্যে আজকে কি রয়েছে, তিনি এখন থেকে 10 মিনিট আগে অর্থাৎ যুক্তরাষ্ট্র সময় সকাল 9টার সময় তিনি একটি বৈঠকে অংশ নিয়েছেন। সেটি হচ্ছে সাইড বৈঠক বলা হয় এটি। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অর্থায়নের প্রতিশ্রুতি বিষয়ক এই বৈঠকটি চলছে সকাল 9টা থেকে এবং তিনি এই বৈঠকে অংশ নিয়েছেন। এরপরে প্রধান উপদেষ্টা আজকে সারাদিনই তার ব্যস্ত সময় পার করবেন। এর মধ্যে বাংলাদেশ বিষয়ক বেশ কয়েকটি বৈঠক রয়েছে আজকে তার জাতিসংঘের সদর দপ্তরে। এই বৈঠকগুলোর মধ্যে আমরা যেমনটি জেনেছি, সকাল 10টার সময় তিনি ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে তিনি একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং তারপরে সকাল 11টার সময় জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের কর্মসূচির মধ্যে রয়েছে প্রাথমিক জনস্বাস্থ্য রূপায়ণ এবং বাংলাদেশের পরিকল্পনা শীর্ষক একটি বৈঠক। তারপরে 12টার সময় তিনি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তারপরে আমরা যেমনটি জেনেছি যে দুপুর 1টার সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্র এক্সিকিউটিভ বিজনেস বিষয়ক রাউন্ড টেবিলের একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি অংশ নেবেন এবং তার সঙ্গে অন্যান্য উপদেষ্টা যারা এসেছেন তারাও এইসব বৈঠকে তারা অংশ নেবেন। তারপরে আমরা জেনেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠক রয়েছে। এই ছিল হচ্ছে তার আজকের সারাদিনের কর্মব্যস্ততার সূচি। এবং এছাড়া যে সাধারণ অধিবেশনে যে রাষ্ট্রপতি কিংবা সরকার প্রধানরা বক্তব্য রাখবেন সেসব অনুষ্ঠানেও তিনি মাঝে মধ্যে গিয়ে যোগ দিবেন। আপনি যেমনটি বলছিলেন যে আজকে কারা কারা বক্তব্য রাখবেন, এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য রয়েছে আজকে এবং ইরানও রয়েছে। এর জন্য গতকালের মতো আজকেও আমরা যেটা ধারণা করছি যে সাধারণ অধিবেশন আজকে উত্তপ্ত হতে পারে। যেমন ইরান যখন বক্তব্য রাখবে এবং ইউক্রেন যখন বক্তব্য রাখবে তখন হয়তোবা যুদ্ধের যে সংঘাত যেগুলো হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত সেই বিষয়টি আজকেও আলোচিত হতে পারে। তো এই ছিল গালিব আমার কাছে এখনো পর্যন্ত সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে যুক্ত ছিলেন আব্দুল আহাদ। এদিকে জাতিসংঘে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি নেদারল্যান্ডসের রানি ও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ব নেতাদের এবার এমন বার্তাই দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব।
৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিন সকালে উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যেখানে অংশ নেন বিশ্বের শীর্ষ নেতা ও রাষ্ট্রপ্রধানরা। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়। পরে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে বাংলাদেশের রপ্তানির সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো নিয়ে আলোচনা হয়। নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সাথেও আলোচনায় আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ও ডিজিটাল ফাইন্যান্সের উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনুস তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন। উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করছে এবং সামনে আরো কি কি পদক্ষেপ নেবে। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। দ্বিতীয় দিন রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে রিসেপশনে যোগদান করে নৈশভোজে অংশ নেন ডক্টর ইউনুস। দ্বিতীয় দিনের কর্মসূচিতে 2026 সালের 15 ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচনের বিষয়টি বারবার উঠে আসে, যা ইতিহাসের সবচেয়ে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা বিশ্ববাসীকে এমন বার্তাই দিয়েছেন। ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তার প্রেস সচিব। মূল মেসেজ হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে 15 ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো। যদিও দ্বিতীয় দিনের এত আয়োজন থাকলেও প্রেস সচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল বিমানবন্দরের রাজনৈতিক নেতাদের উপর হামলার বিষয়টি। প্রেস সচিব জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছে। আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই অগাস্টে দেখেছি। হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে। রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় বাংলাদেশ হাইকমিশনের অবহেলা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রাজনৈতিক 5 নেতারই বিমানবন্দর থেকে তাদের সাথে বের হওয়ার কথা ছিল। ঢাকার থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয়, সেই কনভয় নিয়ে আসবেন। ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হতে ছিল না। আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা অবশ্যই আমাদের তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। বিমানবন্দরের অপ্রীতিকর পরিস্থিতির পর সফরের দ্বিতীয় দিন বাংলাদেশ থেকে আসা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত ও এনসিপির 6 শীর্ষ নেতৃত্বকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে দেখা যায়নি। এমনকি সফরের দ্বিতীয় দিন তারা যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলের লবিতেও তাদের দেখা যায়নি। যদিও সরকার বলছে নিউ ইয়র্কে সফররত প্রধান উপদেষ্টার বহরের প্রত্যেকের নিরাপত্তার জন্যই নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের দুর্নীতি ও অপকর্মের বিচার হলে অন্তর্বর্তী সরকারের দক্ষতা দেখালে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোসররা মাঠে নামার সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিদেশের মাটিতে এমন কর্মকাণ্ড আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। বাকিটা জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে গিয়ে সোমবার হেনস্থার শিকার হন বিএনপি ও এনসিপির নেতারা। বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এমন কাণ্ডে তোলপাড় রাজনৈতিক অঙ্গন।
উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে সফরে গিয়েও কেন এমন পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, আওয়ামী লীগের দুর্নীতি অপকর্মের বিচার হলে আর অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখালে নিউ ইয়র্কে ফেসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড করার সাহস পেত না। আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তাহলে এই 1 বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে। কেনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এটা তো জনগণ জানতে চায়। আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলে আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। নিউ ইয়র্কের ঘটনায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তো ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক, এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। অন্যদিকে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কলকাতা ভিত্তিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকার ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় একে ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছে বিএনপি। এতে বলা হয়, নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল শিরোনামটি ডাহা, মিথ্যা ও মন গড়া। জগৎ মাহমুদ, এখন, ঢাকা। বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপ বলছে, আগামী নির্বাচনে 41.3% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর জামাতকে ভোট দেবে 30.3 আর এনসিপিকে দেবে 4.1% ভোটার। এছাড়া নির্বাচনের সুযোগ পেলে আওয়ামী লীগ পাবে 18.8% ভোটারের সমর্থন। তবে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকলে সেই ভোটগুলো যেতে পারে বিএনপির বাক্সে। সারা দেশ থেকে 10,413 জন ভোটারের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই জরিপ। অংশগ্রহণকারীদের 39.1% মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, আর 28.1% মানুষ মনে করে সরকার গঠন করবে জামাত। জরিপের ফলাফলে গত 6 মাসে আওয়ামী লীগের সমর্থন কিছুটা বেড়েছে, তবে বিএনপি ও জামাতের সমর্থন সামান্য কমেছে। বিএনপি এগিয়ে আছে 6 বিভাগে, জামাত এগিয়ে আছে রংপুরে, আর আওয়ামী লীগ এগিয়ে আছে বরিশালে। জরিপ অনুযায়ী অন্যান্য দলের তুলনায় ভোটাররা জামাতের রাজনৈতিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট। বিশেষ করে তরুণ ও শিক্ষিত ভোটারদের কাছে জামাতের গ্রহণযোগ্যতা বেশি। আগামী নির্বাচনে দলীয় প্রতীকে 14.7% এবং প্রার্থীর যোগ্যতাকে বিবেচনায় রেখে ভোট দেবেন 65.5% ভোটার। তবে সিদ্ধান্তহীনতায় থাকা অনেকেই নির্বাচনের আগে পরিবেশ বুঝে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন। জামাত এবং বিএনপি অপরিবর্তিত মোটামুটি ভাবে, কারণ স্ট্যাটিস্টিক্যালি আমরা 1%টাকে ধরি না, এটা আমরা বলি যে অপরিবর্তিত, কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগেরটা প্রায় 4.8% বেড়ে গিয়েছে রিভিলড ভোটার্সদের মধ্যে, যারা ভোটের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন ভোট কাকে দিবে। তাদের মধ্যে আওয়ামী লীগের ভোট 4.8% বেড়েছে। হাঁসের মাংস খেতে চলে যাচ্ছেন পূর্বাচল, রাতের স্নিগ্ধতা উপভোগ করতে যাচ্ছেন হাতির ঝিল, কিংবা পরিবার নিয়ে মুক্ত হাওয়ায় ঘুরতে যাচ্ছেন দিয়াবাড়ি। সর্বস্ব হারানোর আগে আপনি জানতেই পারছেন না শিকারী চিলের মতো আপনার জন্য অপেক্ষা করছে অপরাধীরা। ধারালো অস্ত্রের আঘাতে সর্বস্ব কেড়ে নিয়ে এসব অপরাধীরা আপনাকে ঠেলে দিতে পারে মৃত্যুর মুখে। সমাজ বিশ্লেষকরা বলছেন, অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে ঢাকার দর্শনীয় স্থানগুলো, তাই সুযোগ নিচ্ছে অপরাধীরা। জামাল খানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আরিফ হোসেন। সন্ধ্যা 7টা, পূর্বাচলের বালু ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পূর্বাচলের দিকে যাওয়ার যে সড়কটি, সেই সড়কটির সড়কবাতি প্রতিটি এখানে বন্ধ। আর এই সুযোগ কাজে লাগায় ছিনতাইকারীরা। প্রায় প্রতিনিয়তই এই সড়কে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন সময় হত্যা করে লাশ ফেলে যাওয়ার মতো ঘটনা ঘটে।
পূর্বাচলের বালু ব্রিজের কাছে ছিনতাই ডাকাতি নিত্যদিনের ঘটনা। সন্ধ্যা নামলেই অজানা অনিশ্চয়তা ঘিরে ধরে মানুষদের। কিছুদিন আগে এখান থেকে ওই যে একটা মহিলার ব্যাগ থেকে আপনার মানে বুয়া পুলিশ সাইজা লয়ে গেছে 30,000 টাকা, পরে চেন বস্তায় বাইন্দা তুই ফালাই তুই যায় মোটরসাইকেল নেগা, তারপর হুন্ডার নেগা। এলাকার লোকের অনেক গাড়িগুলো নিয়ে গেছে। আমার এক বুঞ্জামার গাড়ি নিচে 3টা। এই রাস্তার আশেপাশে তো বাড়িঘর নাই, বাড়ি তো গুরুত্ব আমরা গরম করছি। আমরা বড় দিন সকালবেলা হুন্ডি রাস্তাঘাটে ফালাই চলাই ঠিক আছে এই ধরনের। প্রথম এইদিকে আসছি, আমার নিজের থেকে ভয় লাগছে, কিন্তু এইদিকে রাস্তাঘাটও তো চিনি না, অন্ধকার ভিতরে। ছিনতাই ডাকাতি ও চুরির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। দেখার নেই কেউ। ছিনতাই অথবা চুরির পরে অভিযোগ করলেও মেলে না সুরাহা। পূর্বাচলে ঘুরতে আসা মানুষদের সর্বস্ব হারানোর ঘটনা এলাকাবাসী শুনলেও অপরাধী ধরা পড়ার ঘটনা খুবই কম। পূর্বাচলে রাতে ঘুরতে আসা মানুষরা এখন সময় কাটায় অনিশ্চয়তায়। আমরা আসলেও মানে রিস্ক নিয়ে আসি, সেফটি নেই আমাদের জন্য, যে আমরা যেখানে আসছি এটা কোনো নিরাপত্তা নাই। একই চিত্র হাতিরঝিলে। এখানে একসময় ঘুরতে আসতো যান্ত্রিক নগরের জাতাকলে পড়ে হাঁপিয়ে ওঠা মানুষরা, কিন্তু সেই চিত্রের পরিবর্তন হয়েছে এখন। দেখে বোঝার উপায় নেই এটি একটি ল্যাম্পপোস্ট, কারণ এর থেকে বাতি খুলে নিয়ে যাওয়া হয়েছে অনেক আগেই। এছাড়া বৈদ্যুতিক তারের সংযোগও চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এই চিত্র শুধু এই ল্যাম্পপোস্টের নয়, অধিকাংশ ল্যাম্পপোস্ট হাতিরঝিলে। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় মানুষদের, তারা বলছেন এই অন্ধকারের সুযোগ নিচ্ছে অপরাধ চক্র। আমার কাছ থেকে যখন আমার ফোন মানিব্যাগ চিন্তা করবে, আমি তো চাইবো যেগুলো বাঁচাতে। এখন আমাকে তো আপনার কোনো অস্ত্র দিয়ে তো আঘাতও করতে পারে, এটা তো আমার প্রাণনাশেরও বিষয় আছে। ধরুন আমরা তো এখানে আসি, হাতিরঝিলে আসি হচ্ছে মানে রিফ্রেশমেন্টের জন্য অথবা পরিবার নিয়ে ঘোরার জন্য। এখন এখানে এসে যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে তো আমরা চিন্তার বিষয়। একই চিত্র দিয়াবাড়ির। রাত নামলেই চুরি এখানকার নিত্যদিনের ঘটনা। এই ব্রিজের মাথা তো অনেক সময় চিন্তাই হয়। রানিং এজমেন্টেতেই মনে করেন রিক্সা থেকে মোবাইল চিন্তা করে রানিং হুন্ডারে এইগুলো করে। রাজধানীর 50টি থানার মামলা বিশ্লেষণ করে দেখা যায় জুলাই মাসে শুধু ঢাকায় খুন হয়েছে 75 জন এবং আগস্ট মাসে খুন হয়েছে 32 জন। ছিনতাই ও জোরপূর্বক কেড়ে নেয়ার ঘটনায় জুলাই মাসে 4টি ও আগস্ট মাসে 3টি মামলা হয়েছে, অথচ বাস্তব চিত্র ভিন্ন। কি বলছে বিশ্লেষকরা? আমরা 2-1 দিন আগে দেখলাম যে পুলিশের পক্ষ থেকে বলাই হচ্ছে যে রাতে হাতিরঝিল এড়িয়ে যাওয়ার জন্য। তাহলে এই প্রশ্নে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা সিটি কর্পোরেশনের ব্যবস্থাটা কোথায়? আমরা তো সেইভাবে কোনো ব্যবস্থা দেখি না। তাহলে নাগরিককে অনিরাপদ রেখে বিনোদন অথবা অবসর সময় কাটানোর যে এই প্রসঙ্গকে সামনে এনে যেভাবে স্থানগুলো অনিরাপদ হচ্ছে ক্রমান্বয়ে, এটি তো আস্তে আস্তে বিনোদনের নামে অপরাধীদের অরণ্যে পরিণত হচ্ছে। পুলিশ বলছে বিনোদন কেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত আছে তারা। প্রয়োজনে 999-এ ফোন দিলেই পুলিশ সহায়তার জন্য চলে আসবে। দিয়াবাড়িতে বা আপনার পূর্বাচলে বা হাতিরঝিলে যে কয়টা বেওয়ারিশ লাশ ইতিমধ্যে পাওয়া গেছে বিভিন্ন সময়ে, সেগুলো দেখা যায় ঘটনাগুলো অন্য জায়গায় ঘটেছে। এখানে কোনো একটা সময়ে লাশগুলো কে বা কারা ফেলে গেছে। এইখানকার নিরাপত্তা সবসময় আমরা প্রদান করে আসছি এবং কোনো রকম নিরাপত্তা ঝুঁকি যদি কেউ অনুভব করেন, সাথে সাথে পুলিশকে অবহিত করলে আমাদের নিকটস্থ যে পেট্রোল টিমগুলো রয়েছে তারা দ্রুততম সময়ের ভিতরে সেখানে সাড়া দিবে। অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য নগরবাসীদের আহ্বান জানিয়েছে পুলিশ। এতে নিরাপদ হবে দর্শনীয় স্থানগুলো, দাবি তাদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। গেল 12 সেপ্টেম্বর কূটনৈতিক পাড়া খ্যাত গুলশানের একটি পোশাকের শোরুমে ফিল্মি কায়দায় ঘটেছে চুরির ঘটনা। গেল বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঢাকা মহানগরীতে চুরির ঘটনায় মামলা হয়েছে প্রায় 2500। তবে পুলিশ বলছে আগের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তির দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন ওমর ফারুক। 12 সেপ্টেম্বর ভোর 5টা, গুলশান 1-এর প্রধান সড়ক।
সাদা প্রাইভেট কার থেকে নামলেন 3 যুবক। গাড়ি থেকে নেমেই একটি পোশাকের শোরুমের তালা ভাঙার চেষ্টা চালায় একজন, অন্য দুজন খেয়াল রাখে চারপাশে। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়া ডাকাতির চিত্র, যা হার মানায় সিনেমার দৃশ্যকেও। ফুটেজে আরও দেখা যায় মুহূর্তেই শোরুমে ঢুকে ফিল্মি কায়দায় হাতিয়ে নেওয়া হয় কয়েক লাখ টাকা। গুলশানের মতো নিরাপত্তা বেষ্টিত এলাকায় এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ভুক্তভোগীরা। 5:33 আমরা দেখি যে একটা সিসিটিভি ফুটেজে দেখলাম একটা গাড়ি আসলো, এসে অনেকটা ছায়ার মতো গাড়িটাকে রেখে এত সহজভাবে কিভাবে একটা গাড়ি এসে, যেটা আসলে নেম প্লেটও ইউজ করতে পারছে। অভিজাত এলাকায় এই ধরনের ঘটনা আসলে আমরা তো চিন্তাই করতে পারিনি। কারণ আমরা যদি চিন্তা করতে পারতাম বা এই ধরনের কিছু আজ থাকতো, আমাদের থাকতো, তাহলে কিন্তু আমরা আগে থেকে আমাদের সিকিউরিটি আরো স্ট্রং করে দিতাম বা আমরা আমাদের পার্সোনাল সিকিউরিটি রাখতাম। ঢাকা মহানগর পুলিশের তথ্য মতে গত বছরের জানুয়ারি থেকে এই বছরের জুলাই পর্যন্ত রাজধানীতে চুরির ঘটনায় ডিএমপির 8টি বিভাগে মোট 2400 মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে রাজধানীতে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। আগের তুলনায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। গত আগস্ট মাসে 2টো ডাকাতির ঘটনা রেকর্ড হয়। এই সময়ে আপনার 52টির মতো দস্যুতার ঘটনা রেকর্ড হয় আমাদের 50টি থানায়, আর 132টা চুরির ঘটনা রেকর্ড হয়। যেসব ঘটনা ঘটছে এইখানে আমরা চেষ্টা করছি সেগুলো তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা। বৈধ কর্মসংস্থান কমা ও বেকারত্বের হার ক্রমান্বয়ে বাড়ার ফলে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে বলে জানান সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তির দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ তার। এখন চুরি ডাকাতি ছিনতাই করার জন্য আলাদা আলাদা করে পেশাদারি চক্রই তৈরি হয়েছে, নানা গ্যাং তৈরি হয়েছে। তাদের কাছে দেশি বিদেশি অস্ত্র আছে, প্রশিক্ষণ পর্যন্ত নাই, এই অভিযোগ পর্যন্ত আছে যে রাষ্ট্র তার সকল নাগরিকের জন্য তার যোগ্যতা, তার দক্ষতা, তার সক্ষমতা, তার ইচ্ছা অনুযায়ী বৈধ কর্মের ব্যবস্থা করতে পারছে না। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বৈধ কর্মের ব্যবস্থা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একটা অংশ নানাভাবে অপরাধমুখী হবে। পুলিশি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে সমন্বিত প্রতিরোধ গড়ে তুললে এ ধরনের ঘটনা অনেকটা কমে আসবে বলে মনে করেন তিনি। ওমর ফারুক, এখন, ঢাকা। রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে 244 জনকে গ্রেপ্তারের পর ডিএমপি মিডিয়া সেন্টারের প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 14টি ককটেল, 7টি ব্যানার সহ নানা সরঞ্জাম। এ সময় হোটেল, ছাত্রাবাস ও ফ্ল্যাটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী থাকলে পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বলেন, নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন রাখবে পুলিশ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও দেশে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে দলটির নেতাকর্মীরা। সবকিছু বিবেচনায় রেখে নিজেদের কঠোর অবস্থানের কথা জানান পুলিশ এই কর্মকর্তা। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে। আমরা তাদের এই সহায়তাকে অ্যাপ্রিসিয়েট করি। আপনারা নাগরিক দায়িত্ব পালন করবেন, বিশেষ করে বিভিন্ন ফ্ল্যাটে, আবাসিক হোটেলগুলোতে, বিভিন্ন ছাত্রাবাসে এবং এই সমস্ত জায়গায় যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকে, জমায়েত থাকে বা তারা কোনো অপতৎপরতা করে, তাহলে আমাদেরকে যদি আপনারা অগ্রিম জানাতে পারেন, তাহলে আমরা কিন্তু এটা আরো ইফেক্টিভলি মোকাবেলা করতে পারবো, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। শ্রম মন্ত্রণালয়ের অধীনে সাংবাদিকদের ওয়েস বোর্ড চান তথ্য উপদেষ্টা। বলেন, মালিকপক্ষের সদিচ্ছার অভাবেই বাস্তবায়ন হয়নি এতদিন। যে কোনো মূল্যে সাংবাদিক নেতাদের দাবি বাস্তবায়ন চান তিনি। বিকেলে রাজধানীর তথ্য ভবনে এক আলোচনা সভায় এমন বক্তব্য উঠে আসে। দীর্ঘদিনের এই দাবির বাস্তবায়ন নিয়ে নিজের আগ্রহের কথা জানান তথ্য উপদেষ্টা। বলেন, যে কদিন হাতে সময় আছে, এর মধ্যে দুটি বিষয় সমাধান করতে চান তিনি। আলোচনায় সাংবাদিক সংগঠনের নেতা, তথ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাসসে অংশ নিলেও ছিলেন না মালিক পক্ষের প্রতিনিধি। আলোচনায় উঠে আসে সাংবাদিকদের নিরাপত্তা, মামলা, জরিমানা, বেতন সহ নানা বিষয়। এ সময় ওয়েস বোর্ড কমিটিতে শ্রম মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না থাকা নিয়ে প্রশ্ন তুলেন তথ্য উপদেষ্টা। বিশেষ করে শ্রম মন্ত্রণালয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা বারবার বলা হচ্ছে যে শ্রম মন্ত্রণালয়ের অধীনে যাবে। আমরা চাই শ্রম মন্ত্রণালয়ের অধীনে যাক। এখন কারণ হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে এই জটিলতাটা আপনারা যতদিন রাখবেন ততদিন হচ্ছে যে এটা কখনোই ইয়ার ভিতরে যাবে না আর কি, এটা সমাধান হবে।
যে আপনি সাংবাদিক, আপনি কিন্তু শ্রমিক আকারে আপনি আছেন, কিন্তু আপনি আবার তথ্য মন্ত্রণালয়ের সাথে আমি যদি কমিটি করি, তো এখানে আবার আপনার এটা যেমন উনি যেটা বললেন বাস্তব, তো আপনি শ্রম মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি ছাড়া শ্রম আইনের অধীনে আপনি একটা মজুরি বোর্ড করতেছেন, দ্যাটস আনরিয়াল আর কি, এবং এটা আসলে সম্ভব না। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। ভিডিওগ্রাফারের ভুলের কারণে ট্রাম্প ওঠার পরপরই জাতিসংঘের চলন্ত সিঁড়ি বন্ধ হয়ে থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটির কর্মকর্তারা। আর কেউ ইচ্ছা করে এই ঘটনা ঘটিয়ে থাকলে তাকে বিচারের আওতায় আনার দাবি হোয়াইট হাউসের। আর অধিবেশনের সময় জাতিসংঘের টেলিপ্রম্পটার সঠিকভাবে কাজ করছিল বলে দাবি জাতিসংঘের। বাকিটা জানাচ্ছেন সানজিদা ইসলাম তন্নি। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিতে যাচ্ছিলেন, হঠাৎই বন্ধ হয়ে যায় এসকেলেটর বা চলন্ত সিঁড়ি। পরে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প লক্ষ্য করেন টেলিপ্রম্পটারও কাজ করছে না। ট্রাম্প এতে হালকাভাবে মন্তব্য করেন জাতিসংঘ থেকে তিনি দুটি জিনিস পেয়েছেন, একটি খারাপ এসকেলেটর আর নষ্ট টেলিপ্রম্পটার। These are the two things I got from the United Nations, a bad escalator and a bad teleprompter. Thank you very much. And by the way, it's working now. It just went on. Thank you. এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বলেন, যদি জাতিসংঘের কেউ ইচ্ছাকৃতভাবে চলন্ত সিঁড়ি বন্ধ করে থাকে তাহলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলছেন, সম্ভবত মার্কিন প্রেসিডেন্টের জাতিসংঘে প্রবেশের ছবি ধারণ করার সময় ভিডিওগ্রাফার ভুল করে এসকেলেটরের সেফটি ফাংশন অন করে দেয়, যার কারণে সেটি বন্ধ হয়ে যায়। তবে জাতিসংঘের এমন মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। অধিবেশনে ট্রাম্পের বক্তব্যের সময় টেলিপ্রম্পটার কাজ না করার বিষয়ে জাতিসংঘ বলছে, সংস্থাটি টেলিপ্রম্পটার সঠিকভাবেই কাজ করছিল, তবে হোয়াইট হাউস তাদের টেলিপ্রম্পটার নিজেরাই অপারেট করছিল। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। শেষ করছে এখন সন্ধ্যা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আন্দোলনকারীদের ফাঁসি দিতে চায় হাসিনা। ৬৯টি কল রেকর্ড জব্দ, তদন্ত কর্মকর্তা জোহার সাক্ষ্য। হাসিনার কয়েকটি দুর্নীতি মামলার রায় নভেম্বরে, জানালো দুদক। বিদেশে অপকর্ম আরো অনিশ্চিত করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ, বললেন খসরু। বিচার হলে মাঠে নামার সাহস পেত না দোসরা, মন্তব্য রিজভীর। প্রবাসী ২ কোটি ভোটারে ১৪০০ কোটি টাকা খরচ। পোস্টাল ব্যালটে গোপনীয়তার চ্যালেঞ্জ দেখছে ইসি। নির্বাচনে থাকবে লাখো সেনা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিলিজে উত্তরণ ও রপ্তানি সুবিধা পেতে বিশ্ব ব্যাংক ডব্লিউটিওর সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। জাতিসংঘে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। এবং সন্ধ্যা নামলেই ঢাকার হাতিরঝিল পূর্বাচল পার্ক সহ খোলা স্থানে চুরি ছিনতাই আতঙ্ক। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সংকটই কারণ, বলছেন গবেষকরা। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।